আজকে বিগত বেশ কিছুদিন ধরে অনেক জল্পনা কল্পনা নিয়ে আমাদের চর্চা চলছে। কি চর্চা চলছে বুঝতেই পারছেন, মানে রাজনৈতিক চর্চা। তো আজকে নতুন আরো একটা চর্চা নিয়ে এসেছি, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ। এই সুরেন্দ্রনাথ কলেজের অনেক তথ্যই আমরা দেখেছি, শুনছি, জানছি। তো আমাদেরও তো একটা ইচ্ছা করে যে কি জানবো। তো আজকে আমরা যাকে পেয়ে গেছি উনি হচ্ছেন সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্র অর্পণ ব্যানার্জি। অর্পণের থেকে আমরা শুনবো আজকে এই যে ঘটনাটা, এই ঘটনাটা কতটা সত্যতা আছে বা ওর আজকে মতামত কি। নমস্কার অর্পণ। নমস্কার। অর্পণ, তুমি তো সুনাথ কলেজেরই এক্স স্টুডেন্ট। এই সুনাথ কলেজের ঘটনাকে তুমি কিভাবে দেখছো? প্রথমত তো দেখতেই চাইছি না, কারণ কলেজের প্রাক্তনী হিসাবে কলেজের এই অধঃপতন দেখাটা কষ্টকর। দেখুন, গত পরশুদিন, আজকে যে আমরা পডকাস্ট করছি, মানে যে আলাপ আলোচনা আজকে আমরা করছি, আজকে 4 তারিখ। গত 2 তারিখ এই সুরেন্দ্রনাথ কলেজের ঘটনা আমাদের সামনে এসেছে। আমি খুব নির্দিষ্ট করে বলছি আপনাকে যে যখন এই ঘটনা প্রথম দেখতে পাই টিভিতে, যে সংবাদ মাধ্যমে দেখছিলাম, আমি নাম নেব না, আমার সেই প্রতিবেদন বিশ্বাস হয়নি। ওই নির্দিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। তো আমি সত্যতা যাচাই করার জন্য ওই কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছে, ওই কলেজে আমারও আত্মীয়া পড়াশোনা করছে, এবং গত 3রা মে পর্যন্ত, 4ঠা মে ফল ঘোষণা হচ্ছে, গত 3রা মে পর্যন্ত যারা কলেজে প্রায় প্রতিদিন কলেজের সাথে সম্পৃক্ত থেকেছে, আমি তাদের সাথে কথা বলি, এবং আরো বিভিন্ন মিডিয়া হাউসগুলি, যেগুলি বাংলা সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমগুলো যখন ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা করে চ্যানেল দেখেছি একই জিনিস অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে লাইভ টেলিকাস্ট হচ্ছে। কোনো রেকর্ডেড ঘটনা তারা দেখাচ্ছে না। বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ, যিনি উত্তর এবং মধ্য কলকাতার ছাত্র রাজনীতিতে দেবুদা বলে পরিচিত, তিনি নিজে উপস্থিত থেকে সংবাদ মাধ্যম, পুলিশ প্রশাসন সহ তিনি গোটা কলেজের, ওমেন্স কলেজের যে বিল্ডিং, ওটা সম্পূর্ণ সেপারেট একটা বিল্ডিং। ওমেন্স কলেজের বিল্ডিং বাদে, এটা তো সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজেস, 4টে কলেজ আছে। ওমেন্স মানে যেটা মর্নিং সেকশন, তারপরে ডেতে আমি নিজে পড়াশোনা করেছি, ইভিনিং ল, 4টে সেকশন আছে। তো ডে ইভিনিং ল এটার একটাই বিল্ডিং, ওমেন্সের একটা আলাদা সেপারেট বিল্ডিং। ডে ইভিনিং ল এর প্রত্যেকটি কমন রুম, প্রত্যেকটি ইউনিয়ন রুম, আপনারা জানেন যে ইউনিয়ন রুম গুলো কসবা ল কলেজের কুৎসিত ঘটনার পর কলকাতা হাইকোর্টের নির্দেশ ইউনিয়ন রুম গুলো বন্ধ করে দেওয়া হয়। কারণ 2016-17 সালের পর থেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয়, কিন্তু একই সাথে মহামান্য আদালতের এও নির্দেশ ছিল যে আপৎকালীন পরিস্থিতি অধ্যক্ষের উপস্থিতিতে সেই ইউনিয়ন রুমগুলো খোলা যেতে পারে। তো অধ্যক্ষের উপস্থিতিতে স্থানীয় মুচিপাড়া থানার যারা আধিকারিক রয়েছেন, প্রশাসনিক, তাদের উপস্থিতিতে এক একটা করে ইউনিয়ন রুমের তালা ভাঙা হয়, এবং আমাদের কলেজের সায়েন্স বিল্ডিং, সেই সায়েন্স বিল্ডিং এর 5th ফ্লোরে সেই মানে রাজমহলের মতো বেডরুম, কলেজে বেডরুম, আমি এটা বলছি একটু রাজমহলের মতো বেডরুম, আমাদের ডে কলেজের যে ইউনিয়ন রুম, ডে কলেজের ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র, রিভলভার এবং গুলি, ইভিনিং কলেজের ইউনিয়ন রুমে গোছা গোছা ডকুমেন্ট স্টুডেন্টসদের, আর ল কলেজের ইউনিয়ন কাম কমন রুম থেকে নিরোধ অনেয়ার উদ্ধার হয়েছে, অন ক্যামেরা লাইভ। এবার বিষয় হচ্ছে, আপনি যদি আমায় ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন,
আমার কলেজের টেনিওর হচ্ছে 2016 থেকে 19। আমি 2020 সালে শেষবার কলেজে কোনো কর্মসূচির সাথে যুক্ত থেকেছি। 2020 সালে কোভিড চলছে তখন। আপনারা জানেন যে 21শে জুলাই এবং 28শে অগস্টের কর্মসূচি অত্যন্ত নিয়ম রক্ষায় করা হয়েছিল। 2020 সালে প্রত্যেকটা কলেজে কলেজে 28শে অগস্ট আলাদা করে পালিত হয়, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আমি আমার সুরেন্দ্রনাথ কলেজ অডিটোরিয়ামে যে কর্মসূচি পালিত হয়েছিল সেই কর্মসূচিতে আমি সঞ্চালনার দায়িত্ব পালন করেছিলাম। ফেসবুকে ছবি টবি সবই পেয়ে যাবেন, এগুলো তো ইতিহাস। একটা ছবিও আমি ফেসবুক থেকে ডিলিট করে করবো না, কারণ ইতিহাস অস্বীকার করা মানে ভাবের ঘরে চুরি করা, নিজেকে ঠকানো, সেটা আমি করবো না। কিন্তু 2020 সালের পর থেকে আমি কলেজের কোনো কর্মসূচিতে সম্পৃক্ত থাকিনি। সুরেন্দ্রনাথ কলেজের ব্যানারে কোনো কর্মসূচিতে আমি সম্পৃক্ত থাকিনি আফটার 2020। এই যে বেডরুম, এই যে আগ্নেয়াস্ত্র কিংবা নিরোধ উদ্ধার হচ্ছে, এই জিনিস আমি যতদিন কলেজে থেকেছি আমরা দেখিনি। বেডরুম তৈরি হয়েছে, এটা আমি বর্তমান ছাত্রছাত্রী যারা আছে বা যারা আমি যা বললাম যে 3রা মে অব্দি যারা কলেজে প্রতিদিন যাতায়াত করেছে তাদের থেকেই জানতে পেরেছি যে এই কীর্তিকলাপ সবই এই 2021 থেকে 26 টেনিওরটাতে। 2022, 23, 24 এই টার্মে কখনো একটা ও জিনিস উদ্বোধন হয়েছে, করা হয়েছে। কেন করা হয়েছে তো যারা করেছেন তারা বলতে পারবেন। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করেছি, মানে যাদের সাথে কথা বলে আমি এই জিনিসটা সত্যাসত্য যাচাই করার চেষ্টা করেছি কলেজের একজন প্রাক্তনী হিসাবে, তাদেরকে যখন জিজ্ঞেস করেছি তারা আমাকে বলেছেন যে দাদা আমাদের মুখ দিয়ে সব বলিও না, বেডরুম কেন করা হয়েছে, সেই বেডরুমে কি হতো, এটা আমরা নিজের মুখে বলবো না, তুমি ভেবে নিতে পারো। এই কথা যখন তারা বলেছে আমি আর তাদেরকে জিজ্ঞাসা করিনি পারবো। এবং এই জিনিসগুলো দেখুন, এই প্রত্যেক কিছু এটা তো শুরু হয়েছে কলেজের স্টোর রুম থেকে 2টো ব্যাগ উদ্ধারের মাধ্যমে, টাকা ভর্তি ব্যাগ, যে টাকা আবার উই খেয়েছে। তৃণমূল কংগ্রেস শাসক দলে থাকাকালীন এমন সংগঠন ছিল, তৃণমূল কংগ্রেস শাসক দলে থাকাকালীন এমন সংগঠন ছিল যে সংগঠন ফান্ড পায়নি পার্টির থেকে যে কোনো কারণে। নিজেদের সেই সংগঠনে যারা যারা দায়িত্বে ছিল সেই দায়িত্ব প্রাপ্তরা নিজেদের উপার্জনের টাকা খরচা করে সংগঠনের কাজ করেছে দলের সাথে। কেউ নিজের উপার্জনের টাকা থেকে গাড়ির তেল খরচা করে গোটা রাজ্য জুড়ে দলের প্রচার করে বেরিয়েছে, এমন আছে, আমি নাম নেব না। কেউ তার উপার্জনের টাকা, সেই টাকা থেকে দলের কর্মসূচিতে ব্যানার তৈরি করা ইত্যাদি ইত্যাদি যা যা আনুষঙ্গিক লাগে একটা কর্মসূচি সম্পন্ন করতে, সেগুলো করেছে। এই জিনিস তো হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। এবং তাতে আমাদের কোনো দলের প্রতি অভিযোগ নেই যে আমরা ফান্ড পাইনি, দলটা তো আবেগ দিয়ে করতে এসেছি। এখনো অব্দি আমার এখানে ঘাসের উপর জোড়া ফুলের ইয়ে লাগানো আছে। আমরা এখনো দিদির তৃণমূল, সেটা তৃণমূল হলে তৃণমূল, ছিন্নমূল হলে ছিন্নমূল, আমরা এখন অব্দি দিদির সাথে আছি। দিদির প্রতি আমাদের সম্পূর্ণ সর্বস্ব আবেগ আছে। কিন্তু সমস্যা হচ্ছে যখন দেখছি শাসক দলের একটি শাখা সংগঠন, যে সংগঠন ফান্ড পায়নি অথচ লক্ষ লক্ষ টাকা, সে টাকা লক্ষ লক্ষ না কোটি কোটি সে তো বোঝাই গেল না, কারণ উইতে খেয়ে নিয়েছে, সেই টাকা নষ্ট হয়েছে, তখন নিশ্চিতভাবে কষ্ট হয়, শরীরের মধ্যে রক্তক্ষরণ হয়, কান্না পায়। এই ঘটনায় সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তা দিয়ে তোমার মন্তব্য কি? দেখো, এই পুরো যা ঘটনা বৃত্তান্ত, এর শিকড়টা বুঝতে হবে। এর শিকড় হচ্ছে ছাত্রছাত্রীদের ভর্তিতে, কলেজে ভর্তিতে ব্যাপক আর্থিক দুর্নীতি, অনিয়ম, তোলাবাজি। যেরকম, মানে যদি একটুখানি আমাদেরকে ক্লিয়ারলি বলো। কলেজে যখন ছাত্রছাত্রীরা ভর্তি হতে যাচ্ছে, ঠিক আছে,
তখন তাদের যদি মেধা তালিকায় সঠিক জায়গায় নাম না থাকে, তাও তারা ভর্তি হয়। তার এটা আজকে প্রথম হচ্ছে না, বা তৃণমূল জমানায় প্রথম হয়নি, এ বাম আমল থেকে হয়ে আসছে। এবং সেইখানে একটা ছাত্র বা ছাত্রী সে কলেজে ভর্তি হতে যাচ্ছে, তার নাম্বার কম আছে, মেধা তালিকায় তার নাম সঠিক জায়গায় নেই যে সে কলেজে গিয়ে ডাইরেক্ট ভর্তি হতে পারবে, তখন তার থেকে টাকা চাওয়া হচ্ছে। এই তথাকথিত ছাত্র নেতারা চাইছে, যারা দায়িত্বে আছে তারা চাইছে, বা যারা ছিল তারা চাইছে। এখন তো কেউ নেই, এখন তো আহ, দলের, আপনি জানেন যে গতকাল দল তার সমস্ত কমিটি রিজলভ করে দিয়েছে। এই মুহূর্তে তো কেউ নেই, যতদিন দল ক্ষমতায় ছিল যারা যারা দায়িত্বে ছিল তারা চেয়েছে। আমি এটা ক্লিয়ার করে দিই প্রথমে যে আমি সুরেন্দ্রনাথ কলেজে 16 থেকে 19 কলেজের ইউনিয়ন বা ইউনিটে কোনোদিন কোনো অফিসিয়াল দায়িত্বে থাকিনি, তাই এই পাপের দায় আমার নয়। কারুর যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে, লেটস মেক ইট ভেরি ক্লিয়ার, সঠিক তথ্য প্রমাণ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবে। যদি প্রমাণিত হয় যা শাস্তি হবে আমি মাথা পেতে দেবো। এবং আমার কাছেও যা তথ্য প্রমাণ আছে, তো টিপ অন দা আইসবার্গও নয়, তার থেকেও কম, আমিও সেই জিনিস নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব। তাহলে তুমি বলতে চাইছো যে আজকে যে এই দুর্নীতিটা হয়েছে, তোমার কাছেও নিশ্চয়ই কিছু তথ্য আছে। আমি বলছি তো তো এই আজকে তোমার কাছে যদি প্রশাসন আসে, ধরো তোমার নামে কোনো অ্যালিগেশন এলো, তোমার কাছে যদি কোনো প্রশাসন আসে, আমার নামে অ্যালিগেশন আসার কোনো জায়গা নেই। এক, দুই, অ্যালিগেশন হাজারটা আসতে পারে, তার প্রমাণ করতে হবে, সেই প্রমাণও নেই, কারণ আমার কোনো অ্যালিগেশন নেই, আমি জানি আমি কিছু করি। দুই, সেটা দেখো, সেটা সবাই বলছে। তিন হচ্ছে, যদি অ্যালিগেশন নাও থাকে, তাও যদি প্রশাসন ওই কলেজের একজন প্রাক্তনী হিসাবে আমার থেকে কোন রকম কোনো সাহায্য বা প্রয়োজন হোয়াটএভার চায়, কোনো নথিপত্র যদি চায়, আমি যা জানি, আমার কাছে যা আছে, আমি সেটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব। আমি ব্যক্তিগতভাবে চাই, এবং এটা আমি একা চাই, আমার মতো আরো অনেকে চায়, যে এই র্যাম্প্যান্ট ইনস্টিটিউশনাল করাপশন যা হয়েছে, যার ফল আজকে তৃণমূল কংগ্রেসকে ভুগতে হয়েছে, আমি দায়িত্ব সহকারে বলছি, কলেজে কলেজে এই ব্যাপক দুর্নীতি, আর্থিক অনিয়ম হচ্ছে। আমি আবার বলছি, বাম আমলেও হয়েছে। হ্যাঁ, পরবর্তীকালে যেটা হয়েছে সেটা হচ্ছে আরো নগ্ন হয়ে গেছে। নগ্নতাটা হয়তো তৃণমূল জমানায় প্রকাশ পেয়েছে কিছু গুটি কয়েক লোকের জন্য। এই যে নাম দেখো, কান কাটা দেবী, সিপিএম আমলে গুন্ডাদের নাম হতো হাত কাটা দেবী, কান কাটা দেবু। কান কাটা দেবু এর ভালো নাম হচ্ছে দেবাশিস ব্যানার্জি। তুমি শুনলে অবাক হয়ে যাবে যে দেবাশিস ব্যানার্জি হচ্ছে পেশাগতভাবে একজন আইনজীবী। তার কাজটা টপ টু বটম বেআইনি। দুর্ভাগ্যজনক, দেবাশিস ব্যানার্জি সুরেন্দ্রনাথ কলেজের সর্বে সর্বা ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা যারা সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র রাজনীতি শুরু করেছি, দেবাশিস ব্যানার্জি সামনে হেঁটেছে, আমরা তার পিছন পিছন হেঁটেছি মিছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফেসবুকে আমার সাথেও দেবাশিস ব্যানার্জির একাধিক ছবি পেয়ে যাবে, সেই ছবি আমি ডিলিট করিনি, সেই ছবি আমি ডিলিট করব না। কিন্তু যে র্যাম্প্যান্ট করাপশন হচ্ছে, সবজি বিক্রেতা থেকে শুরু করে হাই মাস্কে থাকা ছাত্রছাত্রী, তাদের পরিবার, তাদের বাবা মা, তাদেরকে বাধ্য করা হচ্ছে, যদি তোমার স্টুডেন্ট তার মেরিট লিস্টে সঠিক জায়গায় নাম না থাকে, আমি তাকে বলে দিলাম তোমার স্টুডেন্টের নাম নেই, তার অ্যাডমিশন আমি ভাই করাতে পারবো না, সম্ভব, অন্য কোথাও দেন, সেটা ভিন্ন বিষয়। আমি তোমাকে বলছি, আমার এই যে ওয়ার্ডে আমরা বসে কথা বলছি, হাওড়া কর্পোরেশনে 33 নম্বর ওয়ার্ডে, 2020 সাল কোভিড এর টাইম, তখন আমি কলেজের সাথে সম্পৃক্ত নেই। আমার ওয়ার্ডের একটি মেয়ে, সে আমার কাছে আসে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট নিয়ে আসে,
এবং নিয়ে এসে বলে যে আমি সুরেন্দ্রনাথ কলেজে ফর্ম ফিল আপ করেছি, আমি জুলজিতে ভর্তি হতে চাই, জুলজি অনার্স। আমি তাকে বলি আমি কলেজের সাথে যুক্ত নই, আর ছিলাম, আর নেই, কারণ আমি আমার টেনিওর কমপ্লিট হয়ে গেছে। তুমি এক কাজ করো, আমাদের যিনি বিধায়ক, এখনো তিনি বিধায়ক, এবারেও জিতেছেন, এই বাজারেও তিনি 16,000 ভোটে নির্বাচিত, নিশ্চিতভাবে জানেন। সেই সময় তিনি মন্ত্রী ছিলেন, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অরূপ রায়। এবং শুধু তিনি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী বললে ভুল হবে, তিনি সুরেন্দ্রনাথ ল কলেজের প্রাক্তন ছাত্র। তিনি সুরেন্দ্রনাথ কলেজের সোশ্যাল গুলোতে চিফ গেস্ট হতেন, কারণ তিনি কলেজেরও প্রাক্তন। হ্যাঁ, সেটা তো সবাই আমি জানে। তাকে বললাম, সেই মেয়েটিকে, আমি নাম নেব না, তার আজকে বিয়েটাও হয়ে গেছে, হয়তো বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। আমি তাকে বললাম তুমি অরূপ বাবুর কাছে যাও, অরূপ বাবুকে গিয়ে বলো উনি চেনেন দেবাশিস ব্যানার্জিকে, দেবাশিস ব্যানার্জিকে অ্যাড্রেস করে একটা চিঠি দিবেন, হয়তো তোমার কাজটা হয়ে যাবে। সে গেছে, চিঠি লিখিয়েছে, চিঠি লিখে তার কাছে গেছে। তাকে বলা হয়েছে যে তোমার নাম্বার কম আছে, মনে হয় তোমারটা হবে না, তাও তুমি চিঠি এবং তোমার ডকুমেন্টের জেরক্স দিয়ে যাও, আমরা চেষ্টা করছি। কিছুদিন বাদে সে আমাকে ফোন করে, ওই মেয়েটি করে বলে যে আমাকে কলেজ থেকে ফোন করা হয়, ফোন করে বলা হয় যে আমারটা করা পসিবল নয়, কারণ আমার মার্কস কম আছে। আমি বললাম তাহলে কিছু করার নেই, দুঃখিত, ক্ষমা প্রার্থী, আমি এটুকুই বলতে পারি। তুমি বিশ্বাস করবে না, 15 মিনিট বাদে সে আবার আমায় ফোন করছে, ওরে বলছে যে শুভজিৎ বর্মন বলে এক ওই কলেজের ছাত্র নেতা, সুরেন্দ্রনাথ কলেজের ডে কলেজের স্টুডেন্টস ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক, ইউনিটের প্রাক্তন সভাপতি, সে সেই মেয়েকে ফোন করে বলেছে জুলজিতে ভর্তি হতে যে ফিস লাগে কলেজের, সেই ফিস ছাড়া আরো 45,000 টাকা নিয়ে আগামীকাল চলে এসো, সঙ্গে সঙ্গে তোমার অ্যাডমিশন করে দেবো। আমি কলেজের যে ছাত্র নেতা, দেবাশিস ব্যানার্জির ছেলে শিবাশিস ব্যানার্জি, এই মানে মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিল, আমি তাকে ফোন করি, আমি তাকে ফোন করে বিস্তারিত জানাই। দুর্ভাগ্যজনক ও নিষ্পত্তি হয়নি। 2018 সালে আমি যখন ফাইনাল ইয়ারের ছাত্র, ফাইনাল ইয়ারে উঠেছি, আমাকে, আমি দেখছি র্যাম্প্যান্ট করাপশন চলছে। আনন্দবাজার পত্রিকার আর্কাইভ খুঁজলে পেয়ে যাবে 2018 সালে একদিন ওই যে অ্যাডমিশন প্রসেস যে টাইমটায় চলে, এই তো এই টাইমটাতেই তো চলে অ্যাডমিশন প্রসেসটা, মোটামুটি দুর্গাপুজো অব্দি চলে। ওই সময় সুরেন্দ্রনাথ কলেজ নিয়ে আনন্দবাজার পত্রিকায় হেডলাইন হয়েছিল, হেডলাইন হচ্ছে ইংরাজিতে ইংরাজিতে ভূগোলে 90,000, ইংরাজিতে 65,000। তার নাম এসেছে সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজের জেনারেল সেক্রেটারি, ইউনিয়নের লাস্ট যে ইউনিয়ন ছিল সেই ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, এখন হয়তো খোঁজ করলে দেখা যাবে কলেজের স্টাফ, রঞ্জিত কুমার রায়। তার সে ইভিনিং কলেজের ইউনিয়ন রুমে স্টুডেন্টস এন্ড তার অভিভাবকদের ডেকে টাকা পয়সা চাচ্ছে। সে আমার বাড়িতে তুমুল অশান্তি, বাড়িতে জানতো আমিও সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র রাজনীতি করছি, আমাকে আমার বাড়ির লোকের মা, বাবা, জেঠু এনাদের থেকে তীব্র গঞ্জনার সম্মুখীন হতে হয়, খুব স্বাভাবিকভাবেই তাদের টেনশন। আমার একটাই লক্ষ্য ছিল, আমার আর 1 বছর আছে কলেজ, আমাকে পাস আউট করে বেরিয়ে যেতে। এই ঘটনার প্রতিবাদও করি ঘনিষ্ঠ বৃত্তে। সেই প্রতিবাদের কথা তথাকথিত যে নেতারা কলেজে, যাদের যাদের নাম পাওয়া যাচ্ছে, তারা জানতে পারে। এর ফল যেটা হয় 2018 সালে এই দুর্গাপুজো নাগাদ
কলেজে নতুন ইউনিট তৈরি হয়, সেই ইউনিটে আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমি খুব আনন্দিত আজকের দিনে দাঁড়িয়ে, সেদিন আমার খুব অভিমান হয়েছে, আজকে আমি খুব আনন্দিত যে আমি সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন কিংবা ইউনিটে কোনোদিন কোনো পদ বা দায়িত্ব অফিসিয়ালি পাইনি। যদি পেতাম তাহলে এই পাপের দায় আমাকে নিতে। কথাতেই আছে যে সত্যের জয় হয়, তো তোমার হয়তো কোথাও গিয়ে সত্যের জয়টা হয়েছে। কলেজ প্রশাসন, ছাত্র নেতৃত্বে এবং রাজনৈতিক সংগঠন কার ভূমিকা সবচেয়ে বেশি খতিয়ে দেখা উচিত? সবচেয়ে বেশি ভূমিকা তো ব্যক্তির ভূমিকা। কানকাটা দেবী, দেবাশিস ব্যানার্জি, সেই পুরো এই র্যাম্প্যান্ট করাপশন যেটা বলছি, সেই হচ্ছে এটার মূল মাথা। মাথা টানলে কানও আসবে, পানো টানলে মাথাও কান আসবে, টানলে মাথা আসবে, তুমি যদি চুলের মুঠি ধরে টানো তাহলে গোটা পুরো বডিটাই চলে বডিটাই আসবে। আসবে। ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে যে আমি আবারও বলছি, আমি বিশ্বাস করি এই করাপশনের সাথে সমষ্টিগতভাবে তৃণমূল দল কোনোদিন যুক্ত ছিল না। দু একজন ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থে এটা করেছে। আজ হয়তো দল ক্ষমতা থেকে চলে যাবার পর আমরা জানি না যে দল এই মুহূর্তে কোন স্টেটে আছে, কারণ লেজিসলেটিভ পার্টি তো ভেঙে গেছে বিধানসভার অন্দরে। দল আজকে যে স্টেটেই থাক না কেন, আমি এটা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসাবে তিনি একটা অন্তর্দলীয় তদন্ত করে দেখতে পারেন যে গুন্ডাগুলোকে দলের নেতা কারা বানাবে। রাজনৈতিক দলে গুন্ডা থাকবে এটা অস্বাভাবিক কিছু নয়। সিপিএম এ বড় বড় গুন্ডা ছিল, শুকুর আলী, তপন ঘোষ, সিঙ্গুর, নন্দীগ্রাম, সবাই জানে। কিন্তু তৃণমূল আর সিপিএম আমলে এরা নেতা ছিল না। তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন এই পাড়ার পেঁচো গুন্ডাগুলোকে কারা নেতা বানানো। আজকে আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নম্র অনুরোধ থাকবে, আজকে তিনি এটা সবকিছু যখন ফ্ল্যাশ হয়ে গেছে, তিনি একটা অন্তর্দলীয় তদন্ত করুন। এবং এটাও বলছি, আজকে দলের যে দুরাবস্থা, কঠিন পরিস্থিতি, যাই বলো, সবকিছু হচ্ছে এদের জন্য। একটা শ্রেণী কিন্তু এই র্যাম্প্যান্ট করাপশন সম্পর্কে জানত। উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন তাপস রায়। 2021-এ দল তৃতীয়বার সরকারে আসার পর তাপস রায়, কুণাল ঘোষরা বহুবার বলেছেন, মঞ্চ থেকে বলেছে, 2021 সালের 28শে অগস্টের প্রস্তুতি সভা কলেজ স্ট্রিটে, যদি আমি খুব ভুল না হই, কলেজ স্ট্রিট বা আমার স্ট্রিটে, কুণাল ঘোষ এবং তাপস রায় মঞ্চ থেকে বলেছেন উত্তর কলকাতায় একাধিক কলেজ থেকে দুর্নীতির দুর্গন্ধ ছাড়ছে, সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। ফল কি হয়েছে? ফল কি হয়েছে? আজকে তাপস রায় বিজেপিতে পূর্ণমন্ত্রী, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী। তাপস রায়কে তো তখন সরিয়ে দেওয়া হয়েছে। কেন সরানো হয়েছে? কার কথায় সরানো হয়েছে? দিদি সবটা জানেন। আজকে দিদি ব্যবস্থা নেই, দলের মধ্যে ব্যবস্থা নেই। যেটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে। আর প্রশাসনের কাছেও আমার অনুরোধ থাকবে, মানুষ তো অনেক আস্থা, ভরসা, বিশ্বাস নিয়ে নতুন সরকারকে প্রতিষ্ঠিত করেছে। অনুরোধ থাকবে যে আমি আশা রাখব এই যে লোকগুলো যারা এই র্যাম্প্যান্ট ইনস্টিটিউশনাল করাপশনের সাথে যুক্ত, তারা টাকার কুমির, এদের অর্থের কাছে যেন বর্তমান প্রশাসন বিক্রি না হয়ে যায়। এবং যে অভিযান আজকে সুরেন্দ্রনাথ কলেজ দিয়ে শুরু হলো, সেই অভিযান যেন কলকাতার প্রত্যেকটা কলেজে হয়। আজকে সুরেন্দ্রনাথ হয়েছে, কাল যেন বঙ্গবাসীতেও হয়।
পরশু সজল ঘোষ, বিধায়ক বরানগর, তার নিজের কলেজ সিটি কলেজেও হয়, যদিও সিটি কলেজে একটা দীর্ঘ সময় দেবুদা প্রবেশ করতে পারতেন না, যে কোনো কারণেই হোক, সেখানেও যেন হয়, বিদ্যাসাগরেও যেন হয়, মনীন্দ্রতেও যেন হয়, আশুতোষেও যেন হয়, হেরেম্বচন্দ্রতেও যেন হয়, কসবা ল কলেজে যেখানে ম্যাঙ্গো মিশ্রের ঘটনা ঘটেছিল সেখানেও যেন আবার হয়। আবার একটা দীর্ঘ সময় এসএফআই এর আন্ডারে থাকা ভিক্টোরিয়া কলেজেও যেন হয়। তৃণমূল ছাত্র পরিষদ ওখানে দীর্ঘ সময় ছিল না বলে ওই কলেজটাকেও যেন ছাড়া না হয়। অভিযান সর্বত্র হওয়া উচিত, যেখান থেকে দুর্নীতির গন্ধ উঠে আসবে প্রশাসন পরিষ্কার করুক, যেখান থেকে উঠে আসবে না সেখানকার ছাত্রছাত্রীরা সদর্পে ঘুরে বেড়াতে পারে। আজকে তো আমাদের সদর্পে ঘুরে বেড়ানোর জায়গা বন্ধ হয়ে গেছে, মাথা নিচু করে ঘুরতে হবে। চর্চাটা বেশ ভালোই চলছে, এবং এটাকে তরজা বলা যায় না, এটা বলা হয় মানে আমি যদি এটাকে আমাকে জিজ্ঞেস করে তা আমি মনে করবো যে মনের একটা ক্ষোভ। তো আমি এটা অর্পণকে জিজ্ঞেস করতে চাই, অর্পণ এটা তোমার মনের একটা ক্ষোভ না দুঃখ, মানে রাগ? নয়, দুঃখ কষ্ট। আর এটা আমার নয়, অনেকের, এটা অনেকের দুঃখ কষ্ট। অনেকেই এই জিনিস মানতে পারেননি, তারা কলেজ থেকে বেরিয়ে গিয়েছিলেন। দেখো, আমি আমার কথা বলতে পারি, আমার কথা যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি যখন ছাত্র রাজনীতি শুরু করেছি আমি তখন এটা জানতাম যে একটা কলেজের ভেতরে রাজনীতি, এটা আমার পলিটিক্যাল ডেস্টিনি নয়। আমার পলিটিক্যাল ডেস্টিনিটা অনেক ভাস্ট, আমার ভিশন ছিল। আমি কলেজ হলে বিধানসভা, ওয়ার্ড, সেখান থেকে জেলা, সেখান থেকে রাজ্য, এইভাবে আমার রাজনৈতিক জীবনটাকে ত্বরান্বিত করবে। এবং তো ঈশ্বরের কৃপায়, গুরুজনদের আশীর্বাদে আমি সেটা করতেও পেরেছি, আমার নেতৃত্বের সমর্থন পেয়েছি। তৃণমূল কংগ্রেস দল আমাকে, বাংলার যুব শক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, কর্মসূচি ছিল বাংলার যুব শক্তি, তৃণমূল কংগ্রেস দল আমাকে সেই কর্মসূচিতে এই মধ্য হাওড়া বিধানসভা, আমার নিজের বিধানসভার কোঅর্ডিনেটর করেছে। 2021-এর 22শে মার্চ আমি হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হয়েছি। 2022-এ আমি হাওড়া জেলা তৃণমূল যুবর সম্পাদক হয়েছি। 2023-এর 1 জানুয়ারি দিদির সুরক্ষা কবচ কর্মসূচি, আমি সেই কর্মসূচির রাজ্যের কোঅর্ডিনেটর হয়েছি। উত্তর 24 পরগনায় দায়িত্ব দেওয়া হয়েছে, যে নেতৃত্ব জানার সেই নেতৃত্ব জানেন। শীত 2000 মানে জানুয়ারি মাস মানে তুমুল ঠান্ডা, আর মার্চ অব্দি চলেছে, মার্চ মানে প্রায় তুমুল গরম। এই শীত থেকে গরম মাঝখানে বৃষ্টিও পড়েছে, মোটামুটি 3টে ঋতুই পেয়ে গেছি। তার মধ্যে ট্রেনে, বাসে, মেট্রোয় চড়ে, যাতায়াত করে, পাবলিক ট্রান্সপোর্টে, আমার তো, তুমি আমার বাড়িতে এসছো, তুমি দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনে এক্সইউভি স্করপিও নেই, ইনোভাও নেই। আর আমার গোটা বাড়ি তুমি যদি ঘুরে নাও, এটা তো আমার একটা অফিস কাম স্টাডি কাম বেডরুম যাই বলো, ঠিক আছে? আমার যদি তুমি গোটা বাড়ি ঘুরে নাও, দেখে নেবে আমার বাড়িটা আমার প্রপিতামহ স্বর্গীয় অনুকূল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা। বাড়ির একটা ঘরেও একটা এসিও নেই এই বাজারে। আমি কিন্তু 2023-এর 6 সেপ্টেম্বর থেকে 2026-এর 12 এপ্রিল পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত, আমি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেলের রাজ্য কমিটির সম্পাদক ছিলাম। রাজ্যের শাসক দলের একটি রাজ্য কমিটির আমি দায়িত্বে ছিলাম। এটা তো সত্যি যে টিএমসি সবাই তো করাপ্টেড নয়, এটাই আমি বলতে চাইলাম। আমি এই কথাটা এই কথার মাধ্যমেই বলতে চাইলাম, যেটা তুমি নিজেই বলে দিলে। তো বক্তব্যটা হচ্ছে এই যে আমি জেলা, রাজ্য, ব্লক সব স্তরেই রাজনীতি করার সুযোগ পেয়েছি, আমাকে দল দিয়েছে। তুমি জানো গত 12ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকের অভিযোগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আমারও থাকতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ আমারও থাকতে পারে, আমি সংবাদ মাধ্যমের সামনে বলবো না, কারণ আমি এখনো দিদির দলে আছি। সেই দল তৃণমূল হলে তৃণমূল, ছিন্নমূল হলে ছিন্নমূল। আর আমি জানি দিদির দলে এখন অভিষেক ব্যানার্জি আছে।
তো আমি আমার দলের অগ্রজপ্রতিম সহযোদ্ধা বলো বা নেতৃত্ব স্থানীয় বলো, তার বিরুদ্ধে ক্ষোভ রাগ আমার থাকলেও আমি সেটা বাইরে প্রকাশ করব না। কারণ এটা আমি কি করে ভুলবো যে গত 12ই জানুয়ারি বিশ্ব বাংলা মানে মিলন মেলা প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের 28 বছরের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সোশ্যাল মিডিয়া কর্মীদের নিয়ে যে সমাবেশ, এবিডি, যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা মেগা কনক্লেভ, সেই কনক্লেভে এই অভিষেক ব্যানার্জি আমাকে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মীর মধ্যে সেরা ডিজিটাল যোদ্ধা হিসেবে সম্মানিত করেছিলেন। আমি হাতে যে ঘড়িটা পরে আছি, আমার এখানে যে পাওয়ার ব্যাংক আছে, এটা ওই যে সেরা ডিজিটাল যোদ্ধার সম্মান, সেই সম্মান থেকে পাওয়া। আমি যদি এটা ভুলে গিয়ে আজকে দল ক্ষমতায় নেই বলে অভিষেক ব্যানার্জিকে গালিগালাজ করা শুরু করি প্রকাশ্যে, আমি ঘনিষ্ঠ মহলে বলবো। আমার ক্ষোভ থাকলে আমি সেটা ভিতরে বলবো, আমার যারা ঘনিষ্ঠ বড় ছোট যাই হোক আমি তাদেরকে বলবো। কিন্তু আমি এগুলো ইউজও করব, আবার প্রকাশ্যে অভিষেক ব্যানার্জিকে গালাগালিও করব, এই জিনিস চলতে পারে না। তো দল, আমার দলের প্রতি কোনো ক্ষোভ রাগ থাকলেও সেটা প্রকাশ্যে নয়। কিন্তু আমি বলছি, এই কান কাটা, হাত কাটা, মাথা কাটা, নাক কাটা এই লোকগুলোর জন্য এই পরিণতি, ক্ষমতা থেকে চলে যাওয়া, এত উন্নয়নশ্রী প্রকল্পের পরেও, এবং তারপরে দল ভেঙে দুটুকরো হয়ে যাবে। অদ্ভুত সমাপতন। যে দল 1998 সালে তৈরি হলো সিপিএম কে ক্ষমতা থেকে সরাবে বলে, 2011 পরিবর্তন হলো, 2019 লোকসভা থেকে সিপিএম শূন্য হয়ে গেল, পশ্চিমবাংলা থেকে লোকসভায় সিপিএম শূন্য হলো, 2021 পশ্চিমবঙ্গ বিধানসভায় সিপিএম শূন্য হলো, 2026 যে শিবরাত্রি সলতে চলছিল সিপিএম এর কেরলের সরকার, সেই সরকার একদিকে পড়ে গেল, এদিকে তৃণমূল সরকার পড়ে গেল। আর কি ভাগ্যের পরিহাস, সিপিএম থেকে তৃণমূলে আসা ঋতব্রত ব্যানার্জি তৃণমূলটাকে ভেঙে টুকরো করবে। এটা তো ভাগ্যের পরিহাস। বিরোধীরা বলছে এই ঘটনার বৃহত্তর সমস্যার লক্ষণ। তুমি কি বলতে চাইছো? বৃহত্তর সমস্যা বলতে এই যে সোনাত কলেজে একটা এত বড় যে দুর্ঘটনা, বিরোধীরা তো অনেক কথাই বলছে। দেখুন, বিরোধীরা যা বলছে, বিরোধী মানে তৃণমূল বিরোধী, যারা এই মুহূর্তে তৃণমূল বিরোধী, তারা তো রাজ্যের শাসক দলে আছে, তাদের দায়িত্ব প্রশাসনের মাধ্যমে সংস্কারের যে প্রয়োজনটা আছে সেটা কতটা, আজকে যে সংস্কারের প্রয়োজন সেই সংস্কার তো তৃণমূলের দ্বারা করা সম্ভব নয়। না, তৃণমূল তাদের মমতাদি বলতে পারেন যে এই কানকাটা দেবুকে আমি বিতাড়িত করছি, যদিও এরা তো দলের ক্যান্সার, এমনি এগুলোকে কেটে ফেলতে হবে। আরে যে দল শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে পার্থ চ্যাটার্জিকে অপসারিত করার ক্ষমতা দেখায়, সেই দলের কাছে কে কানকাটা দেবু? কে? এই দল তো ক্ষমতা দেখিয়েছে। শিক্ষক নিয়োগে কি অভিযোগ? র্যাঙ্ক জাম্প করে শিক্ষক নিয়োগ হয়েছে। মানে তুমি তাহলে বলতে চাইছো র্যাঙ্ক জাম্প করে ছাত্রছাত্রী নিয়োগ হয়েছে? ছাত্রছাত্রী তো নিয়োগ হয় না, ভর্তি হয়েছে। মানে ভর্তি হয়েছে, আর আমার কথা হচ্ছে র্যাঙ্ক জাম্প করে শিক্ষক নিয়োগ হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের ফ্ল্যাটে টাকা পাওয়া গেছে, তার জন্য তৃণমূল কংগ্রেসের এই গাটস তৃণমূল দেখিয়েছিল 2022 সালে দলের তৎকালীন মহাসচিব, রাজ্যের শিল্প এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দল এবং সরকার থেকে অপসারিত করার। কিন্তু কানকাটা দেবুদের একা নয়, শুধুমাত্র পিতা পুত্র বলে ছেড়ে দিলে হবে না, এর সাথে আরো আছে। তুমি বললে আমি নাম বলে দেবো অন এয়ার, আমার কোনো ইয়ে নেই, বলতেই পারো, আমাদের কোনো অসুবিধা নেই। আমি তোমাকে বলছি, আমি একটা নাম বলো তাহলে। আমি অন্য কলেজের কথা বলবো না, অন্য কলেজের দায় আমার নয়, আমি জানলেও তুমি তোমার কলেজেরটাই বলো। অনেক আছে। সুরেন্দ্রনাথ ডে কলেজে
শুভজিৎ চক্রবর্তী, শুভজিৎ বর্মন, এই শুভজিৎ চক্রবর্তী যার কথা বলছি, এ আমি যখন কলেজে ভর্তি হই এ কলেজে জিএস ছিল। তারপরে মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয় 2018-19। এ মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকাকালীন এর বাড়িতে কলকাতা পুলিশ রেড করে, দল একে পদ থেকে সরিয়ে দেয়। তারপরে আবার এ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সম্পাদক হয়। হ্যাঁ, ইভিনিং কলেজে রঞ্জিত কুমার রায়, তো তোমাকে তো বললাম আনন্দবাজার পত্রিকায় প্রতিবেদনও আছে, প্রতিবেদন তো বেরিয়েছিল। ঠিক আছে। শুভজিৎ চক্রবর্তীকেও যে অপসারিত করা হয়েছে, তার বাড়িতেও যে কলকাতা পুলিশ রেড করেছে, এই সম্পর্কে আনন্দবাজারের প্রতিবেদন আছে। আমি কিন্তু একটা কথাও হাওয়ায় ভাষা বলছি না। এগুলো তো সব প্রতিবেদন আমাদের অন্যান্য চ্যানেলেও বেরিয়েছে। এবং আমি তোমাকে বলছি, ধরো সুরেন্দ্রনাথ আইন কলেজ, যারা যারা দায়িত্বে ছিল, কারা কারা সুরেন্দ্রনাথ আইন কলেজের দায়িত্বে ছিল, পদে কারা ছিল, খুঁজে বার করা হোক। সাধারণ ব্যাপার, অতি সহজ। এবং এখানেই শেষ নয়, এই কানকাটা দেবুবাবুর কীর্তি শিয়ালদা কোঅপারেটিভ ব্যাংকেও আছে। সুরেন্দ্রনাথ কলেজ থেকে, সুরেন্দ্রনাথ কলেজের কোন কোন ছাত্র রাজনীতি করা, পদাধিকারী থাকা লোকজন শিয়ালদার কোঅপারেটিভ ব্যাংকে, রেলওয়েজ কোঅপারেটিভ ব্যাংক, তাতে চাকরি পেয়েছে, তাদের খোঁজ খবর করে দেখাও। এগুলো অত্যন্ত সহজ। যদি প্রশাসন চায় 1 মাসের মধ্যে গোটা মামলার নিষ্পত্তি করতে পারে। শুধু আমি সুরেন্দ্রনাথ কলেজ সংক্রান্ত মামলার কথা বলছি। এমনিতেই তো অস্ত্র আইনে এবং আর্থিক দুর্নীতিতে মামলা রুজু হয়েছে মুচিপাড়া থানায়, তো ব্যবস্থা হোক, দেখতে চাই। সারদা নারদা রোজভ্যালির মতো যেন অনন্তকাল ঝুলে না যায়। সুরেন্দ্রনাথ কলেজের এখন যারা রয়েছে বর্তমান ছাত্রছাত্রী, আমি জানি তাদের জন্য তোমার কি পরামর্শ থাকা উচিত? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় বলতে পারি, যেটা আমি আমার ওই অনুস্প্রতিম আত্মীয়াকে বলেছি, পাকে থেকে প্যাকাল মাছ হয়ে থাকতে হবে, পাক যেন গায়ে না লাগে। এবং গুটি কয়েক ব্যক্তির অনীতি দুর্নীতির দায় সমষ্টির হতে পারে না। তাই নিজেদের হীনমন্যতায়, আমি জানি আমিও হীনমন্যতায় ভুগছি সেই কলেজের প্রাক্তনী হিসাবে, যারা রানিং স্টুডেন্ট তারা তো আরো বেশি ভুগবে, খুব স্বাভাবিক। তাও যারা এখনো কলেজে পড়ছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে অন্তত পড়াশোনাটা ভালোভাবে শেষ করুন। আমি তোমাকে একটা শোনা বলবো, আমি নাম নেব না। ওমেন্স কলেজে স্টুডেন্টস ইউনিয়ন পড়তো একজন, পাস আউট করে গেছে। তাকে বলেছে পড়াশোনায় ভালো, তাকে বলেছে তুই যে পড়াশোনায় ভালো, তুই তো পাস করে বেরিয়ে যাবি, তোর টেনিওরে তো তুই পাস করে যাবি, তুই পাস করে গেলে তুই কলেজে আসবি কি করে? একটা কাজ কর, কোনো একটা সাবজেক্ট, অনার্স পেপার নয়, পাস পেপার, কোনো একটা পাস পেপারে পরীক্ষা দিছে, সাপ্লি খেয়ে যায়। মানে ফেল করার উপদেশ দিচ্ছে এই নেতা, এই নেতা। আমি গোটা ঘটনাক্রমে সজল ঘোষের একটা কথার সাথে সম্পূর্ণ সহমত, এদের মুখে লাথি মারা উচিত। তাহলে তুমি আজ প্রকাশ্যে কি প্রতিশ্রুতি দিতে পারবে যে এই যে তদন্ত, যার নামই আসুক না কেন, রাজনৈতিক পরিচয় হোক নির্বিশেষে, তার বিরুদ্ধে সমান ব্যবস্থা নেওয়া হোক? আমি তো চাইছি, আমি তো চাই সমান ব্যবস্থা নেওয়া হোক, এবং তদন্তে আমি যদি কোনো সাহায্য করতে পারি আমি সেটা করব, ঠিক আছে। কারণ আমার পশ্চাৎ দেশে দুর্গন্ধ নেই, তাই জন্য আমি অন এয়ার বলছি তদন্ত হোক, তাতে যদি আমার সাহায্য লাগে আমি সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু এই দুর্নীতির সাথে সমষ্টিগতভাবে দল তৃণমূল কংগ্রেস যুক্ত নয়, এটা তখনই প্রমাণিত হবে
যখন এই তদন্তের নিষ্পত্তি হবে, তৃণমূল কংগ্রেস মানে কোনো কান কাটা দেবু নয়, তৃণমূল কংগ্রেস মানে দেবাশিস ব্যানার্জি শিবাশিস ব্যানার্জি নয়, তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি। দুটো পাড়ার গুন্ডা, একটা মস্তান, ফুটো মস্তান, কাগুজে বাঘ, পুলিশ চলে গেছে, ক্ষমতা চলে গেছে, কাগজ ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। তারা তাদের দুর্নীতি তুমি মমতা ব্যানার্জি অব্দি নিয়ে যাবে, তো প্রমাণ হওয়া উচিত যে মমতা দি দল এটার সাথে কোনো অংশে যুক্ত নয়। আচ্ছা, তুমি আজকে যে অনেয়ারে এতগুলো কথা বললে, কোথাও না কোথাও তো সবাই শুনছে, তো তোমার নিজস্ব কোনো ভয় নেই যে মানে তুমি আজকে যে এতগুলো কথা বললে এবং হয়তো এতগুলো ছিল, নাম দল তুমি যখন প্রকাশ্যে তুমি এনেছো? যখন এরা ক্ষমতায় ছিল তখন নিশ্চিতভাবে ভয় ছিল। আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান, আমার বাবা মায়ের সামনে প্রতিদিন বলে গেছি যেটা হচ্ছে এটা ভুল হচ্ছে। আরে কোথাও তো বলতে হবে, দলে তো বলতে পারছি না, বাইরে তো বলতে পারছি না, বলবো না, দল দায়িত্ব দিয়েছে, দলকে কলঙ্কিত করে দেবো বাইরে বলে। আর যেখানে বলছি শোনা হচ্ছে না কথা, বাবা মায়ের সামনে চিৎকার করতাম। আমাকে বাবা মা বলতো রাত্রিবেলা, মানে সারাদিন ধরে কাজকর্ম করে ফেরার পরে তো রাত্রিবেলাই কথাবার্তা হওয়ার সময় তো রাত্রিবেলা যদি চিৎকার করি পাড়া কাঁপিয়ে, তো তারাও বলতেন যে কি হবে বলে, এরা ক্ষমতাশালী, এরা প্রভাবশালী, এরা যদি ক্ষতি করে দেয়, তোর যদি ক্ষতি হয়, তোর নিজের ক্ষতিও হবে, আমাদেরও ক্ষতি হবে। তখন তো ভয় ছিল, একদম অস্বীকার করছি না। এরা যতদিন প্রভাবশালী ছিল ভয় ছিল, তাই বলতে পারিনি। আজ এরা প্রভাবশালী নয়, ভয় নেই। আর ভয় না থাকার অন্যতম প্রধান কারণ, আমার পশ্চাৎ দেশে দুর্গন্ধ নেই। এটা তুমি আমার অ্যাডমিশনটা মেধা তালিকা অনুযায়ী হয়েছে, কোন এমএলএ এর রেকমেন্ডেশনে র্যাঙ্ক জাম্প করে আমার অ্যাডমিশন হয়নি। আমি ওই কলেজে কোনোদিন ইউনিয়ন বা ইউনিট কোনো পদে ছিলাম না, তাই এই পাপের দায় আমার তোমার নেই। দর্শক বন্ধুরা, আজকে অর্পণের থেকে অনেক কথা আমরা শুনলাম, তার দুঃখ প্রকাশ সে করলো, তার দুঃখ রাগ সবটাই মিলিয়ে মিশিয়ে আজকে একজন প্রাক্তন মেধা ছাত্র সে যখন বলছে আমাদের আজকে যারা শাসন দলে রয়েছেন, আজকে রাজনৈতিক দলের অনেক বিরোধী নেতারা রয়েছেন এবং প্রশাসনে যারা রয়েছেন, উনি তো চেঁচিয়ে বলছেনই আমাদের আজকে সম্মুখে এসে, মানে আজকে জনসম্মুখে এসে উনি বলছেন যে উনি চাইবেন যে প্রশাসন যেন এটাকে 1 মাসের মধ্যে নিষ্পত্তি করতেই পারে। তো দেখা যাক এটা কতটা নিষ্পত্তি হয়, এবং উনি ডেফিনেটলি বলছেন, অর্পণ বলছে আমাদেরকে যে উনি প্রশাসনকে সাহায্য করবেন। তো এটা আমরা দেখার জন্য আমাদের কাছে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে। তো আমরা ওয়েট করব প্রশাসনের কাছে ওনার এই বার্তাটা কতদিনে পৌঁছয় এবং প্রশাসন ওনার থেকে কতটা হেল্প পান বা উনি কতটা দেবেন আর প্রশাসন কতটা নেবে। তাতে যদি কলেজে আজকে দুর্নীতি যেগুলো হচ্ছে, ঠিক দুর্নীতিগুলো কতদিনে সমাপন হয়, সেটাই আমাদের পরের লক্ষ্য বা পরের বার্তা থাকবে। আমাদের এই বার্তা নিয়ে আজকের অধিবেশন এখানেই সমাপ্ত। নমস্কার।